বন্ধুরা, কুয়েতে একটা আমেরিকার বেস আছে। সেই এয়ার বেসে দাঁড়িয়েছিল আমেরিকার এয়ারফোর্সের CH-47 চিনুক হেলিকপ্টার। এখন এই চিনুক হেলিকপ্টার কি জিনিস সেটা একটু বুঝিয়ে বলি। এটা কোনো সাধারণ হেলিকপ্টার না বন্ধুরা, এটা একটা বিশাল ট্রান্সপোর্ট হেলিকপ্টার। এই হেলিকপ্টারে সৈন্য বহন করা হয়, অস্ত্র বহন করা হয়, ভারী যন্ত্রপাতি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। দেখতে একদম মোটা তাজা একটা জিনিস। দুটো রোটর আছে সামনে আর পেছনে। আমেরিকার সেনাবাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এখন এই বিশাল হেলিকপ্টারটা কুয়েতের আমেরিকান বেসে দাঁড়িয়ে আছে। আর ইরানের দিক থেকে উড়িয়ে এলো একটা শাহেদ 136 ড্রোন। এই শাহেদ 136 ড্রোন কিন্তু দেখতে খুব একটা ভারী কিছু না। এটা একটা কামিকাজে ড্রোন, মানে এটা নিজেই গিয়ে লক্ষ্যবস্তুর সাথে ধাক্কা মারে এবং বিস্ফোরণ ঘটায়। দাম হিসেব করলে এটা খুব সস্তা, কিন্তু যেটা করলো সেটা ভাবা যায়। কুয়েতের আমেরিকান বেসে এয়ার ডিফেন্সের সিস্টেম ছিল, মানে রাডার ছিল, মিসাইল সিস্টেম ছিল, কিন্তু সেই সব কিছু থাকা সত্ত্বেও শাহেদ 136 ড্রোনটা সেগুলোকে ফাঁকি দিয়ে সরাসরি সেই বিশাল চিনুক হেলিকপ্টারের ওপর গিয়ে পড়লো। এবং সেই হেলিকপ্টারের কি অবস্থা হলো সেটা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দেখলে মানে আপনারা বুঝতে পারবেন, একটা বিশাল হেলিকপ্টার যেখানে লক্ষ লক্ষ ডলারের মেশিন, সেটা একটা ছোট্ট ড্রোনের আঘাতে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখানে একটা কথা মাথায় রাখো, আমেরিকা সবসময় দাবি করে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দুনিয়ার সেরা। তারা বলে যে কোনো ড্রোন বা মিসাইল তাদের রাডারকে ফাঁকি দিতে পারবে না, কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে যে একটা তুলনামূলকভাবে সস্তা ইরানি ড্রোন কুয়েতের আমেরিকান বেসের সব এয়ার ডিফেন্সকে পাশ কাটিয়ে সরাসরি হেলিকপ্টারে আঘাত করলো। এটা শুধু একটা হেলিকপ্টার ধ্বংসের গল্প না, এটা একটা বড় বার্তা। বন্ধুরা, এখন পুরো হিসাবটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। গত 24 ঘন্টায় ইরান অফিসিয়ালি 5টা বড় বিমানকে টার্গেট করেছে। 5টা, একটা দুটো না, 5টা। এবং এগুলো কোনো ছোটোখাটো বিমান না। আমি আগের রিপোর্টগুলোতেও বিস্তারিত বলেছিলাম কোন কোন জায়গায় কোন কোন বিমান ধ্বংস হয়েছে। যারা সেটা দেখেননি তারা একটু আগের ভিডিওগুলো দেখে নাও। কিন্তু সারসংক্ষেপে বলি, আমেরিকার বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার গত 24 ঘন্টায় ইরানের আক্রমণের শিকার হয়েছে। এখন একটু ভাবো, আমেরিকা এবং ইসরায়েল দাবি করছে যে তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী ইরানের কোনো শক্তিই নাকি আর বাকি নেই। কিন্তু এই দাবি করার পরও ইরান একের পর এক আমেরিকার বিমান মারছে। এটা কিভাবে সম্ভব? যদি ইরানের সত্যিই কোনো শক্তি না থাকতো, যদি তাদের সব সিস্টেম ধ্বংস হয়ে যেত, তাহলে এত বিমান মারছে কিভাবে? উত্তরটা সহজ। হয় আমেরিকা ইসরায়েলের দাবি মিথ্যা, অথবা ইরানের কাছে এমন কিছু আছে যেটা এখনো ধ্বংস করা যায়নি। আর বাস্তবতা হলো দুটো সত্যি। বন্ধুরা, পরশু থেকে আমি তোমাদের বলে আসছি যে ইরানের একটা নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এবং এটা নিয়ে আল জাজিরাও রিপোর্ট করেছে। আমি নিজে থেকে বানিয়ে বলছি না কিছু, আল জাজিরা রিপোর্ট সামনে রেখে বলছি। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা লিখেছে যে IRGC মানে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস তাদের নতুন অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইস্পাহান প্রদেশের ওপর দিয়ে যাওয়া একটা আমেরিকান ড্রোনকে ভূপায়িত করেছে। এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম গত 3 দিনে একাধিক ড্রোন এবং বিমানকে আঘাত করেছে। এখন বিষয়টা কি দাঁড়ালো? একদিকে আমেরিকা বলছে ইরানের এয়ার ডিফেন্স শেষ, অন্যদিকে ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম রোজ রোজ আমেরিকার বিমান নামাচ্ছে। এই দুটো কথা একসাথে সত্যি হতে পারে না, কোনো একটা তো মিথ্যে। এবং যেটা ঘটছে সেটা দেখলে বোঝা যাচ্ছে কোনটা মিথ্যে। ইরান যে নতুন এয়ার ডিফেন্সের সিস্টেম বানিয়েছে সেটা নিয়ে অনেকে আলোচনা হচ্ছে, বা অনেকে আলোচনা করছে এবং অনেক আলোচনা হচ্ছে। এটা সম্ভবত একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম, মানে একটা বড় সেন্ট্রাল কমান্ড নেই যেটাকে ধ্বংস করলে পুরো সিস্টেম অকেজো হয়ে যাবে। বরং অনেকগুলো ছোট ছোট ইউনিট আলাদা আলাদাভাবে কাজ করছে। তুমি একটা ধ্বংস করলে বাকিগুলো চলতে থাকবে। এটাই ইরানের নতুন কৌশল, এবং এই কৌশল কাজ করছে বলেই মনে হচ্ছে।
বন্ধুরা, নেক্সট আপডেট, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করি। পাইলটের কথা। একজন আমেরিকান পাইলট এখনও নিখোঁজ। আমেরিকান সেনাবাহিনী তাকে উদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু সমস্যা হলো ইরানের যে এলাকায় সে হারিয়ে গেছে সেখানে আমেরিকার হেলিকপ্টার পাঠানো মানে সেই হেলিকপ্টারের ওপরেও হামলার ঝুঁকি, এবং সেটাই হয়েছে। আমেরিকা প্রথমে একটা ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠিয়েছিল পাইলটকে খুঁজতে, সেটার ওপরে বর্তমানে হামলা হলো, হেলিকপ্টারটা ক্ষতিগ্রস্ত হলো, সেটা কোনো মতে ফিরে এলো। এরপর আমেরিকা আরেকটা সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার পাঠালো, সেটার ওপরেও গুলি চালানো হলো, সেটাও কোনো মতে ইরানের এলাকার বাইরে বের হতে পারলো। এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে? আমেরিকা তার নিজের পাইলটকে উদ্ধার করতে পারছে না, কারণ যে হেলিকপ্টার পাঠাচ্ছে সেটার ওপরেই হামলা হচ্ছে। আমেরিকার নিজের বা আমেরিকার মিডিয়া নিজেই এটা স্বীকার করেছে, ব্ল্যাক হক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমেরিকান মিডিয়া নিজেই বলছে। ভাবো একবার, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলা হয় আমেরিকাকে, তাদের কাছে সব ধরনের প্রযুক্তি আছে, কিন্তু তারা তাদের একজন পাইলটকে উদ্ধার করতে পারছে না, কারণ ইরান সেই এলাকায় তাদের ঢুকতেই দিচ্ছে না। এটা ছোট ব্যাপার না বন্ধুরা। বন্ধুরা, এখন একটা একদম বোমা ফাটানো খবরের কথায় আসি। দেখুন, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, এই খবরটা নিয়ে একটু বিস্তারিত বলতে চাই আপনাদের, কারণ এটা অনেক বড় ব্যাপার। তোমাদের মনে আছে কিনা জানি না, 3 মার্চ তারিখে রিয়াদে আমেরিকার এমবেসিতে হামলা হয়েছিল, আমি সেই ভিডিওটা করেছিলাম। সেই সময়ে সৌদি আরব বলেছিল যে হামলা হয়েছে, কিন্তু ছোটখাটো ক্ষতি হয়েছে, বেশি বড় ব্যাপার না। আমরা সেই সময়ে ভেবেছিলাম ঠিক আছে, হয়তো সত্যিই বড় কিছু হয়নি, কিন্তু আজকে ওয়াল স্ট্রিট জার্নাল যা লিখেছে সেটা পড়লে চোখ কপালে উঠে যায়। ওয়াল স্ট্রিটের জার্নাল লিখে যায় যে 3 মার্চের ওই হামলায় যা ক্ষতি হয়েছে সেটা দুনিয়াকে যা বলা হয়েছিল তার 2 থেকে 3 গুণ বেশি। মানে আসলে যা হয়েছিল সেটা অনেক বেশি ভয়াবহ ছিল। কি হয়েছিল আসলে? দুটো ড্রোন একের পর এক এমবিসির ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে গেছে মানে বাইরে থেকে মারেনি, সরাসরি ভেতরে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে। একটু ভাবো, বাইরে থেকে মিসাইল মারা আর ভেতরে ঢুকে ব্লাস্ট করা, এই দুটোর মধ্যে কতটা পার্থক্য। বাইরে থেকে মারলে দেওয়ালে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভেতরে ঢুকে মারলে পুরো স্ট্রাকচারটাই কেঁপে যায়। আর ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে যে এমবিসির বেশ কয়েকটা তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং কিছু কিছু তলার অবস্থা এতটাই খারাপ যে সেটা মেরামত করা প্রায় অসম্ভব। মানে বিল্ডিংয়ের সেই অংশগুলো হয়তো ভেঙে ফেলতে হবে। এখন এখানে আরেকটা কথা ছিল, রিয়াদের ওই এমবিসিতে সিআইএ এর একটা গোপন অফিস ছিল বলেও খবর এসেছে। মানে শুধু কূটনৈতিক কার্যালয় না, সেখানে আমেরিকার গোয়েন্দা সংস্থার একটা শাখাও ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা অবশ্য এখনো পরিষ্কার না। আমেরিকান মিডিয়া কিন্তু এই সত্যিটা সামনে এনেছে। এটা একটা বড় ব্যাপার বন্ধুরা, কারণ নিজের সরকারের বিরুদ্ধে এভাবে সত্যি খবর লেখা অনেক সাহসের কাজ। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে আসলে যা হয়েছে সেটা অনেক বেশি ভয়াবহ ছিল, আর এটা দুনিয়াকে লুকিয়ে রাখা হয়েছিল। কেন লুকিয়ে রাখা হয়েছিল সেটা অনুমান করা কঠিন না, কারণ এটা প্রকাশ পেলে আমেরিকার ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হতো। বন্ধুরা, আরেকটা এবার আসি আইআরজিসির সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। দেখুন, একটু আগেই আইআরজিসি মানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটা বিবৃতি দিয়েছে। তারা বলছে যে 3 মার্চে রিয়াদে আমেরিকার এমবেসিতে যে হামলা হয়েছিল সেটা ইরান করেনি, সেটা ইসরায়েল করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আইআরজিসি বলছে যে ইসরায়েল আমেরিকার এমবেসিতে হামলা করেছে। এটা শুনে প্রথমে হাসি পেতে পারে, বলতে পারো আরে এটা তো স্পষ্ট অজুহাত, কিন্তু একটু গভীরে ভাবলে পুরো ব্যাপারটা অনেকটা জটিল। কিন্তু ইসরায়েলের কি লাভ হতে পারতো এই হামলায়? দেখুন, ইসরায়েল চাইছে এই যুদ্ধে বেশি বেশি দেশ জড়িয়ে পড়ুক, বিশেষত আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে নামাতে চাইছে ইসরায়েল। এখন আমেরিকার এমবেসিতে হামলা হলে আমেরিকা রেগে ফেটে পড়বে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর সেটাই ইসরায়েলের ইচ্ছে। তাহলে কি ইসরায়েল সত্যি এটা করতে পারে? ইতিহাস বলে হ্যাঁ, করতে পারে। ইসরায়েল এর আগেও এ ধরনের অপারেশন করেছে যেখানে অন্যকে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। এই ধরনের অপারেশনের ইতিহাস ইসরায়েলের আছে।
একইভাবে কুয়েতের পানি প্রকল্পে অর্থাৎ ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্ট যেখানে হামলা হয়েছে সেটা নিয়েও ইরান বলছে সেটা ইসরায়েল করেছে, ইরান করেনি। এখন আমার ব্যক্তিগত মত কি, আমি মনে করি ইরান এখানে একটা মাইন্ড গেম খেলছে। আমেরিকার ইসরায়েল যেভাবে হামলা করে তারপর অস্বীকার করে, ঠিক সেই কৌশলটাই ইরানও শিখে গেছে। হামলা করো তারপর বলো আমরা তো করিনি। যতক্ষণে প্রমাণ হবে যে ইরানই করেছে ততক্ষণে অনেক পানি বয়ে যাবে। এই কৌশলের একটা বড় সুবিধা আছে। আরব দেশগুলোর সরকার হয়তো আমেরিকার বন্ধু, কিন্তু সেই দেশগুলোর সাধারণ মানুষ ইরানের সমর্থক। এখন ইরান যদি সরাসরি বলে যে আমরা কুয়েতের পানির প্ল্যান্টে হামলা করেছি, তাহলে কুয়েতের সাধারণ মানুষ ইরানের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু ইরান যদি বলে আমরা করিনি, ইসরায়েল করেছে, তাহলে ইরানের ভাবমূর্তি আরব দেশগুলোর সাধারণ মানুষের কাছে অক্ষুণ্ণ থাকছে। এটা খুব চালাক কূটনীতি বন্ধুরা, এবং এই কূটনীতিটা ইরান অনেক ভালো করে শিখে গেছে। বন্ধুরা, নেক্সট আপডেট একটা বড় খবরে আসি। নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার সবচেয়ে প্রভাবশালী পত্রিকাগুলোর একটা, তারা আজকে একটা রিপোর্ট ছেপেছে যেটা পড়লে বোঝা যায় যে এই যুদ্ধে আসলে কি হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস আমেরিকার গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে লিখেছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের ওপর বড় বড় হামলা করছে। ইরানের মিসাইল সংরক্ষণ কেন্দ্র, সামরিক বাংকার, এইসব জায়গায় হামলা করা হচ্ছে। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরান সেই জায়গাগুলো মেরামত করে আবার চালু করে নিচ্ছে। মানে আমেরিকা ইসরায়েল ধ্বংস করছে আর ইরান ঘন্টার মধ্যে আবার তৈরি করে নিচ্ছে। এই চক্রটা চলছে। এই রিপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রচুর পরিমাণে মিসাইল লঞ্চার আছে, অর্থাৎ ইরানের মিসাইল শক্তি এখন অটুট। বন্ধুরা, এটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করো তো। আমেরিকা এবং ইসরায়েল দুনিয়ার সেরা বায়ুসেনা নিয়ে ইরানকে হামলা করছে, আক্রমণ করছে, সর্বাধুনিক প্রযুক্তির বোমা এবং মিসাইল ব্যবহার করছে, কিন্তু এত কিছু করেও তারা ইরানকে নিষ্ক্রিয় করতে পারছে না। আর ইরান অবিশ্বাস্য দ্রুততায় নিজেকে পুনর্গঠিত করছে। এটা থেকে কি বোঝা যাচ্ছে? দেখুন, এটা থেকে বোঝা যাচ্ছে যে ইরান এই যুদ্ধের জন্য বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছে। শুধু অস্ত্র তৈরি করেনি, বরং এই অস্ত্রগুলোকে দ্রুত মেরামত করার ব্যবস্থাও রেখেছে। মানে ইরানের কাছে শুধু যুদ্ধের পরিকল্পনা না, যুদ্ধের পরের পরিকল্পনাও আছে। আমেরিকা ইরানকে ফুলের মতো নরম ভেবেছিল, কিন্তু ইরান বেরিয়ে এসেছে আগুনের মতো। দেখুন বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে সেটা শেষ বলতে পারেন, শেষ আপডেট আর বড় খবর। আবার আগের রিপোর্টে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকার একটা F-16I যুদ্ধ বিমান অর্থাৎ মেডে কল দিয়েছিল। যখন পাইলট মেডে কল দেয় তার মানে হলো সে মারাত্মক বিপদে আছে, বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইরানের তাসনিম নিউজ এজেন্সি কিছু ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে যে এগুলো সেই F-16I সুপার স্ট্রাইক ফাইটার বিমানের ছবি। এখন এই দাবি এখন সম্পূর্ণভাবে নিশ্চিত হয়নি, মানে একদম কনফার্ম না যে সত্যি F-16I মার পড়েছে। কিন্তু এই 24 ঘন্টা ইরান যা যা করেছে সেটা দেখলে মনে হচ্ছে এটাও সম্ভব। একটার পর একটা বিমান মারছে, হেলিকপ্টার মারছে, তাহলে একটা যুদ্ধ বিমান মারলে অবাক হওয়ার কি আছে? তবে এটা নিয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। আমি যা নিশ্চিত না সেটা নিশ্চিতভাবে কখনোই আপনাদেরকে বলবো না। বন্ধুরা, শেষ যেটা একটা ভালো খবর আপনাদেরকে দিয়ে রাখি আমাদের দেশ বিষয়ে। যারা ভারত থেকে দেখছো তাদের জন্য, ইরান এই যুদ্ধের মধ্যেও ভারতের এলপিজি ট্যাঙ্কারকে গ্রিন স্যালভিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। এই যুদ্ধের সময় এটা সপ্তম ভারতীয় এলপিজি ট্যাঙ্কার যেটা হরমুজ পেরিয়ে ভারতে আসছে। ইরান বলছে হরমুজ প্রণালী তাদের বন্ধুদের জন্য খোলা, শুধু তাদের শত্রুদের জন্যই বন্ধ। ভারত ইরানের বন্ধু, সেটা ইরান এই যুদ্ধের মধ্যেও আবারও প্রমাণ করলো। তো বন্ধুরা, এই ছিল আজকের রিপোর্ট। সংক্ষেপে বললে ঘায়েল সিংহ অর্থাৎ ঘায়েল শের আরও বেশি বিপজ্জনক হয়ে গেছে। কুয়েতে চিনুক হেলিকপ্টার গেছে, 24 ঘন্টায় 5টা বিমান গেল। আমেরিকার নিখোঁজ পাইলট এখনও নিখোঁজ
রিয়াদের এম্বাসিতে যা হয়েছিল সেটা অনেক বেশি ভয়াবহ ছিল এবং ইরান ধ্বংস করা জায়গা ঘন্টার মধ্যে ঠিক করে নিচ্ছে। এটা একটু রহস্যময়। বন্ধুরা, এই বিষয়গুলি নিয়ে আপনারা কি ভাবেন এবং কোন আপডেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে